হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ, তা আমি কোনোদিনও ভুলতে পারব না। তাই তোমাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো এবং তোমরা কাজ করতে বাধ্য হবে। সবাই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কানে হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে তোমরা মজা পাও, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আসল গল্পে চলে যাই। আমি শর্মিলা। সেই কখন থেকে এক জোড়া চোখ মৌয়ের দিকে চেয়ে আছে। এখন অবশ্য মৌ এটা খেয়াল করছে না, কারণ ভাইয়ের বিয়ে বলে কথা। এদিক সেদিক কত কাজ। সেই সকাল থেকে মৌ কাজে ব্যস্ত, কারণ আজকে তার ভাই মানে মাহতাবের গায়ে হলুদ। ছেলের একমাত্র বোন বলে কথা। হলুদের স্টেজ সাজানোর কাজ মাহতাবের বন্ধু আর কিছু কাজিন করছে। আর হলুদের ডালা, মিষ্টি সহ বাকি সব মৌ আর তার মেয়ে কাজিনরা করছে। মৌ তো আজ বেশ খুশি। এত বছরের আশা আজ পূরণ হতে চাচ্ছে। তার অনেক দিনের ইচ্ছা ভাইয়ের বিয়েতে খুব এনজয় করবে। এবং সে তা করছেও বেশ। দেখতে দেখতে সব গুছানো হয়ে গেল হলুদের অনুষ্ঠানের জন্য। মৌ আর তার মেয়ে কাজিনরা গেল রেডি হতে। সবাই নিজ নিজ মতো রেডি হচ্ছে। যারা ছোট তাদের রেডি করিয়ে দিচ্ছে বড়রা। মৌ আর তার সমবয়সী কাজিনরা হালকা গোলাপি কালারের শাড়ি পরেছে। আর ছেলেরা হালকা গোলাপি কালারের পাঞ্জাবি পরেছে। হলুদের 2 সপ্তাহ আগে থেকেই সব অর্ডার দিয়ে বানানো হয়েছে। মাহতাবের যে কজন বন্ধুরা এসেছে তারাও একই রঙের পাঞ্জাবি পরেছে। মাহতাব পরেছে হলুদ রঙের পাঞ্জাবি। ওকে রেডি করিয়ে স্টেজে বসানো হয়েছে। আর মৌ এবং কয়েকটা মেয়ে গেল হলুদের জন্য মাহতাবের সামনে যা যা গুছিয়ে রাখা হবে তা আনতে। মাহতাবের সামনে রাখা টেবিলে সব রেখে মৌ স্টেজ থেকে নিচে নামতে গেল। কিন্তু নামতে গিয়ে নিজের শাড়িতেই পা আটকে সে পড়ে যেতে লাগল। হঠাৎ করেই একজন মৌকে পড়ে যাওয়া থেকে ধরে ফেলল। সে তো ভয়ে চোখ বন্ধ করে আছে। ভাবছে যে সে পড়ে গিয়েছে। কিন্তু কই, সে তো পড়েনি। পড়লে তো ব্যথা পেত। তাই মৌ চোখ খুলল, কিন্তু চোখ খুলে যাকে দেখল তার জন্য সে মোটেও রেডি ছিল না। তাকে দেখেই মৌ অবাক হয়ে গেল। সে অবাক কণ্ঠে বলল, আয়ান ভাইয়া, আপনি? আয়ান মৌয়ের কোমর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? এ কথা শুনে মৌ রেগে বলল, আমি কাউকে আশা করিনি। আর আপনার সাহস তো কম না, আমার কোমর জড়িয়ে ধরেছেন। দেখো মেয়ের কাণ্ড। পড়ে যাওয়া থেকে যে আমি বাঁচালাম, কই আমাকে থ্যাঙ্কস বলবে? তা না, উল্টা আমাকে রাগ দেখাচ্ছে গি। পড়ে গেলে ভালো হতো। এটলিস্ট আপনি আমাকে ছুঁয়ে দিতেন না গি। আয়ান রেগে বলল, ওহ রিয়েলি? তাহলে তো তোমার পড়ে যাওয়াই বেটার ছিল। এখন থেকে তুমি আবার পড়ে গেলে বড় কোনো বিপদে পড়লে যে আমার কাছে সাহায্য পাবে না, সেটার সিওরিটি দিচ্ছি আমি। এটাই ভালো বলেই মৌ রেগে চলে গেল। আর আয়ান রেগে পাশে থাকা দেয়ালে জোরে ঘুষি মারল। এতক্ষণ যে এই দুজন ঝগড়া করছিল তা আশেপাশের সবাই দেখছিল। কিন্তু আয়ান, মৌয়ের কোনো খেয়ালই ছিল না যে আশেপাশে মানুষজন রয়েছে। তারা তো নিজেদের মধ্যতর্কে ব্যস্ত ছিল। অবশ্য এ সময় বড়রা কেউ ছিল না, কারণ মেইন অনুষ্ঠান এখনও শুরু হয়নি। এবার আয়ান আর মৌয়ের পরিচয় দিয়ে নেই। মৌ ইসলাম, পরে অনার্স 1 বর্ষে। পড়ালেখায় বেশ ভালো ও। আবার দেখতেও সুন্দর। শ্যামলা বর্ণ গায়ের। চেহারার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে, যা প্রথমবারেই নজর পড়ে। কিন্তু গায়ের রং ফর্সা না বিধায় অনেকের কাছেই কিছু কথা শুনে। কিন্তু সে এসবের কোনো তোয়াক্কা করে না। কারণ গায়ের রঙের প্রাধান্য দেওয়া মানুষ তার একদমই দেখতে ইচ্ছা করে না। মুচকি হাসলে ডান গালে একটা টোল পড়ে, যা ওর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। আয়ান খান। পড়ালেখা তার শেষ।
তাকে বেকার বলাও যায় আবার না ও। কারণ তার কেবল ইচ্ছা হলেই সে তার বাবার অফিসে একটু বসে মাঝে মাঝে কিছু কাজ করে, আবার মাঝে মাঝে এমনিই বসে থাকে। এজন্য অবশ্য আয়নের বাবা কিছু বলে না, কারণ একমাত্র ছেলে বলে কথা। যদিও আয়নের ছোট একটা বোন আছে, নাম অহনা। বাবা দুভাই বোনকেই অনেক ভালোবাসে। আয়নের ক্যারেক্টার একটু ঢিলা টাইপের। হি ইজ এ প্লেবয়। মেয়েদের সাথে টাইম স্পেন্ড করতে সে একটু বেশিই ভালোবাসে। এ পর্যন্ত অনেক মেয়েকে পটিয়েছে সে, এমনকি তাকেও অনেক মেয়ে পটিয়েছে। কিন্তু একটা মেয়েও দুদিনের বেশি টিকেনি। দেখতে অনেক হ্যান্ডসাম, এজন্যই কিছু কিছু মেয়েরা নিজের থেকে প্রপোজাল দেয়। আয়ান সেটা অ্যাকসেপ্টও করে। স্টেজ থেকে এসে মৌ দূরে একটা চেয়ারে বসে আছে। রাগে তার হাত পা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। সে কখনোই চায়নি যে বিয়ে ছাড়া কোনো ছেলে এভাবে তাকে স্পর্শ করুক। আর আয়নের স্পর্শ তো একদমই সহ্য হয়নি। পুরো শরীর ঘিনঘিন করছে তার। আয়নকে সহ্য না হওয়ারও অবশ্য কারণ আছে। প্রথম দেখা হওয়ার পর থেকেই আয়নের প্রতি একটা বিরক্তি আছে মৌয়ের। মাহতাব হলুদের দুদিন আগেই আয়নকে তার বাসায় থাকার জন্য ডাকে। এমন নয় যে আয়নের বাসা এ শহরে না, একই শহরে থাকে, কিন্তু বন্ধুর বিয়ের জন্য বাসায় এসে থাকা আর আড্ডা দেওয়ার মজাই আলাদা। মাহতাব আর আয়ন বেস্ট ফ্রেন্ড, তো স্বভাবতই দুজন সম্পর্কে দুজন সবই জানে। মাহতাবের ছোট বোন আছে, সেটা আয়ন জানে। সে অবশ্য কখনো ইন্টারেস্ট দেখায়নি, কারণ বন্ধুর বোন বলে কথা। মাহতাবদের বাসায় আসার পর থেকে আয়ন সোফায় বসে আছে, বসে ফোন টিপছে, কারণ কাজ নেই কোনো। মাহতাব গিয়েছে বাইরে একটা কাজে। বাসায় মেহমানে গিজগিজ করছে। এর মধ্যম আমি মৌকে বলল, বাসায় যে মেহমান এসেছে সেদিকে খেয়াল আছে তোর? আরে মামি, আরও মানুষ আছে, তাদের বলো খেয়াল রাখতে। আমি কাজ করছি তো। দেখছি তো কি কাজ করছিস। এসব মেকআপের প্র্যাকটিস পরেও করা যাবে। যা ছেলেটাকে চা নাশতা দিয়ে আয়। ছেলে কোথাকার কোন ছেলে? আমি যাব না। আমার এসব বিরক্তি লাগে। কোথাকার কেউ না, তোর ভাইয়ের বন্ধু। আর বাকি সবাই কাজে বিজি, তাই তুই যাগ। আচ্ছা যাচ্ছি। এরপর মৌ নাশতা নিয়ে আয়নের কাছে গেল। আয়ন খেয়ালও করেনি, কারণ সে ফোনে বিজি। তার একদিন আগে হওয়া নতুন গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছে। মৌ নাশতা টেবিলে রেখে চায়ের কাপটা আয়নের দিকে এগিয়ে ধরে, কিন্তু আয়ন এখনও ফোনে বিজি। মৌয়ের এটা দেখে রাগ হয়ে গেল, তাই সে চায়ের কাপ ট্রেতে রেখে চলে আসতে যাবে, কিন্তু তার আগেই পিছন থেকে ছোট একটা বাচ্চা ধাক্কা দেওয়ায় সেই চা ডিরেক্ট আয়নের পায়ের উপর পড়ে। গরম চা পায়ে পড়ার সাথে সাথে আয়নের হুঁশ ফিরে। সে জোরে করে চিৎকার দিয়ে উঠে। সামনের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মানে মৌ আর কি। সে মৌকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে দেখে কাজ করতে পারো না? গরম চা ঢেলে দিলে আমার উপর। মৌ অনুশোচনার সুরে বলে, সরি, আমি ইচ্ছা করে ফেলিনি। ইচ্ছা করে ফেলনি মানে? ইচ্ছা করে না ফেললে এতক্ষণে আমাকে সরি বলে আমার জন্য ওষুধ এনে দিতে। আয়ন সম্পর্কে আরেকটা বিষয় জানা দরকার, আর তা হলো ওর রাগ। অল্পতেই রাগ এসে যায় তার। অবশ্য অল্পতে আসা এ রাগ বেশিক্ষণ টিকে না, কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড রেগে গেলে আশেপাশের কিছুই তেয়াক্কা করে না। আয়নের এমন কথা শুনে মৌ রেগে বলে, এই যে মিস্টার, আপনার সাহস দেখে বাঁচি না। আমার বাড়িতে থেকেই আমার উপরেই চিল্লাচ্ছেন। আর বলে রাখি যে আমি ইচ্ছা করে এটা ফেলিনি, পিছন থেকে ধাক্কা দেওয়াতে পড়ে গিয়েছে। আর আপনি ফোনের মধ্যে এভাবে ঢুকে না থাকলে প্রথমবারেই চা নিয়ে নিতেন। পিছন থেকে হঠাৎ মাহতাব আয়নকে উদ্দেশ্য করে বলে, আরে দোস্ত, কখন আসলি? আর চেহারার এমন অবস্থা কেন? মাহতাবের কথার কোনো জবাব দিলে না আয়ন। দিবেই বা কি করে? সে তো একভাবে মৌকে দেখছে। মাহতাবের কথায় মৌ বুঝল যে এটা তার ভাইয়ের বন্ধু। সে মাহতাবকে বলল,
ভাইয়া তোমার বন্ধুকে বলো একটু আশেপাশের দিকে একটু দেখতে। বেশি ফোন টিপতে মানা করো বলেই মৌ চলে গেল। আর আয়ান মৌয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। কোণে সাজ ছাড়াই অপরূপ লাগছে এ মেয়েটাকে দেখতে। আয়ান অস্ফুট সুরে বলল, বিউটিফুল। মাহতাব এসে আয়ানের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ওদিকে কি দেখছিস, কি হয়েছে তোর? আয়ান বলে, আর না কিছুই না। এর মধ্যে মৌ এসে মাহতাবের হাতে ওষুধ ধরিয়ে দিয়ে বলে, ভাইয়া তোমার বন্ধুর পায়ে গরম চা পড়ে গিয়েছিল, ওষুধ লাগিয়ে দিও কি এ বলেই মৌ চলে গেল সেখান থেকে। এরপর থেকে মৌয়ের কেন যেন আয়ানকে সহ্য হতো না। যদিও সে আয়ানকে দেখে ক্রাশ খেয়েছিল, কিন্তু আয়ানের আচরণ দেখে অসহ্য ধরে যায় তার প্রতি মৌয়ের। কারণ আয়ান এ বাসায় আসার পর থেকে এমন কোনো মেয়ে নেই যার সাথে কথা বলেনি। মৌয়ের অনেক কাজিন এর সাথে রীতিমতো ফ্লার্ট করেছে সে। মেয়েরাও আয়ানকে কিছু বলছে না। কারণ আয়ানের স্টাইল, অ্যাটিটিউড এ সবাই ফিদা। আয়ান যে মৌকে পটানোর চেষ্টা করেনি তা না, কিন্তু সে বিফল। কারণ মৌয়ের আয়ানের মতো প্লেবয়, গায়ে পড়া স্বভাবের ছেলেদের দু চোখে দেখতে ইচ্ছা করে না। যদিও আয়ান অনেক হ্যান্ডসাম, কিন্তু তার এসব কর্মকাণ্ডের জন্য বলা যায় সে মৌয়ের শত্রু। মৌ চেষ্টা করে তার বোনদের আয়ান থেকে দূরে রাখার জন্য, কিন্তু সে ব্যর্থ।